খুব লজ্জা করছে। ডিভোর্সের 2 বছর পর আবার শ্বশুর বাড়ি যাচ্ছি। ভোরের আবগেদে লোকাল প্রায় ফাঁকা। কলকাতার দিকে যারা আগের রাতে সবজি নিয়ে আসে তারা 2-4 জন ফিরে যাচ্ছে বিক্রি বাট্টা করে। ম্যাক্সিমামই ঘুমের ঘোরে আছে। হেমন্তের অল্প অল্প হাওয়ায় কি যে ভালো লাগছে, মনে হচ্ছে এখনই উড়ে চলে যেতে পারলে ভালো হতো। ট্রেনটা যদি প্লেন হতো আর ওদের বাড়ির পাশে একটা এয়ারপোর্ট থাকতো, পলকে চলে যেতাম। যেদিন ওদের বাড়ি থেকে পালিয়ে আসি সেদিন ওরা কেউ জানতো না। বাপের বাড়ি ফিরে শৈলেনকে শুধু ফোনে বলেছিলাম, আমি আর তোমাদের বাড়ি ফিরছি না। না, ওদের কোনো দোষ ছিল না। ওদের মতো ভালো মানুষ যে হয় না। একটা ভালো ফ্যামিলিকে ডুবিয়ে চলে এসেছিলাম আরো বেটার লাইফ লিড করব বলে। মানুষ কত ভালো হতে পারে শৈলেন তার উদাহরণ। ওদের পরিবারটা তার উদাহরণ, গ্রামের লোকগুলো তার উদাহরণ। আসলে একটা বদ আত্মবিশ্বাস আমার সর্বনাশটা করেছিল। ভেবেছিলাম বাবা মায়ের সিঙ্গেল চাইল্ড আমি, অভাব কোনোদিন হবে না। বাবা মারা গেলেও না, যদি আনম্যারিড বা ডিভোর্সি থাকি তাহলে পেনশন তো পাবো। মোট কথা, অর্থকষ্টে কোনোদিন ভুগবো না। ফোনাফোনি করে প্রাক্তনের সঙ্গে বেরিয়ে এসেছিলাম। 8-9 মাস সংসারও করলাম, তারপর বিচ্ছেদ হলো। এবারের সিদ্ধান্ত আমার নয়, দোষও কিছু ছিল না আমার। কলকাতার প্রাইভেট কোম্পানিতে চাকরি নিলাম। বসের সঙ্গে দেশ বিদেশ ঘুরলাম, আধুনিক সবকিছুই দেখলাম। টাকার অভাব রইল না, কিন্তু একটা সময় পরেই বুঝতে পারলাম এগুলো সব ক্ষণিকের, অল্প সময়ের। এর মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, আবেগ, অনুভূতি কিচ্ছু নেই। দিন শেষে ঘরে ফিরে এক মহাশূন্যতা, ব্ল্যাক হোল। কেউ বৌমা, কেউ বৌদি, কেউ শুনছো নাকি এসব বলে আর ডাকে না। সকাল হলে কেউ বলে না, রাতে কিন্তু তুমি ভালো ঘুমাওনি, দুপুরে ঘুমিয়ে নেবে। সবচেয়ে আশ্চর্য হয়েছি ঘুমের ঘোরে রাত 2টো নাগাদ শৈলেনের ফোনটা পেয়ে। ও আমায় যেতে বলবে ভাবতেই পারিনি। ডিভোর্সের জন্য যে হেনস্থা করেছিলাম, মিথ্যে বলেছিলাম, অন্য কেউ হলে মুখই দেখতো না আমার। বেলা 7টা নাগাদ মাঝদিয়া টুঙ্গিতে পৌঁছে গেলাম। যেদিন বউ হয়ে প্রথম এখানে আসি, কত লোক স্টেশনে গেছিল আনতে। রেল ব্রিজের তলা দিয়ে যখন আমাদের ট্যাক্সি ঢুকছিল, ওর বন্ধুরা, পাড়ার অল্প বয়সী ছেলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল। দূর থেকে দেখলাম বাড়ির সদর দরজা খোলা। রাস্তার পাশে দাঁড়িয়ে পাড়ারই কারোর সঙ্গে কথা বলছিল আমার প্রাক্তন ছোট দেওর। আমায় দেখতে পেয়ে দৌড়ে এসে হাত ধরে বলল, আরে বৌদি, তুমি এত সকালে কোথা থেকে? চলো চলো, বাড়িতে চলো। এতক্ষণ পর আমার হঠাৎ মনে হলো, তাই তো, কালকে রাত্রে শৈলেন যে ফোন করেছিল বাড়ির সকলে জানে। কারো অনুমতি নিয়েছে নাকি আবেগে ঘুমের ঘোরে ফোন করে ডেকে ফেলেছে? যদি কেউ না জানে সেটা হবে ভারী লজ্জার। ভাববে আমি বেহায়ার মতো এসে হাজির হয়েছি। আমার আর যাওয়ার জায়গা নেই, অপমান পর্যন্ত করতে পারে। বাড়ির ভেতরে পা দিয়ে বুকের মধ্যে কেমন ছ্যাদ করে উঠল। 2 বছর এখানে সংসার করে গেছি। সমস্ত ঘর বাড়ি, গাছপালা, এমনকি কলতলা পর্যন্ত মনে হলো আমায় ব্যঙ্গ করছে। রান্নাঘরের কোণে টিয়া পাখিটি পর্যন্ত ডেকে উঠল। মনে হলো ও বলছে, কেন এসেছিস, কেন এসেছিস, অসভ্য বেহায়া মেয়ে কোথাকার। আমার শরীরে এত লজ্জা কোথায় ছিল কি জানি। ভীষণ খারাপ লাগতে লাগলো প্রতিটি জিনিসপত্র দেখে। মনে হলো এক্ষুনি সমস্ত গ্রামের লোক ছুটে এসে আমায় ধিক্কার জানাবে।
থুতু ছেটাবে। ছোট দেওর আমার হাত ধরে আমার সেই পূর্ব পরিচিত ঘরে, সেই সুন্দর বাসর ঘরে, সেই প্রথম দিনের আবেগ মাখানো ঘরে এনে খাটে বসিয়ে বলল, দেখো বৌদি, দাদা ঘরের কোনো কিছু চেঞ্জ করেনি, কোনো কিছু ফেলেইনি। তোমার সমস্ত জিনিস যেমন ছিল তেমনই আছে। একদিন শুধু তোমার রেখে যাওয়া বডি স্প্রে আমি মেখেছিলাম, তাই বলে দাদার শিখি রাগ। বিশ্বাস করো বৌদি, তারপরে আর ধরিনি। আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। এত ভালো ফ্যামিলিকে কিভাবে বিপদে ফেলেছিলাম শুধুমাত্র নিজের সাময়িক সুখের জন্য। কত বড় ক্ষতি করেছিলাম এদের। শাড়ির আঁচলে চোখে জল মুছে বললাম, মা কোন ঘরে? আমায় একটু নিয়ে চলো। মনে হয় না উনি আমার মুখ দেখবেন। আমি ক্ষমা চাইব। এ সময় আমার হাজবেন্ড চিৎকার করতে করতে বাড়িতে এলো। বলল, ভরত, ভরত, কোথায় গেলি রে? তোকে যে মাঠে পাইপ নিয়ে যেতে বললাম, গেলি না তো? স্যালো চালাতে পারছি না। হুটোপাটি করে ঘরে ঢুকে আমায় দেখে দুপা পিছিয়ে গিয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আরে তুমি কখন এলে? আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারলাম না। কি উত্তর দেব, যাকে কোর্টে দাঁড় করিয়ে সকলের সামনে স্ত্রীর ওপর জুলুমকারী? এমনকি বললাম না, থাক। তার প্রশ্নের উত্তর কি উত্তর দেব? ও আমায় এখন যদি চড়িয়ে দেয় তাও বলার কিছু থাকবে না। আমার দোষ কিছু মাত্র খণ্ডন হবে না। আমি কিছু মনেও করব না। আমি নীরবে মাথা নিচু করে রইলাম। এ সময় ভরত ইয়ার্কি করে বলল, দেখো দাদা, বৌদি আগের থেকে কত সুন্দর হয়েছে। একটু থেমে তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি খাও গো বৌদি? এই দেখো না, আমি মোটা হওয়ার জন্য কত কিছু খাচ্ছি, হচ্ছেই না। ওর মুখে বৌদি ডাকটা কি যে সুন্দর লাগে। ওর ওই আদর মাখানো কথাগুলো আর কোথাও শুনতে পাই না। কত জায়গা ঘুরেছি, কত পয়সাওয়ালা লোকের সান্নিধ্যে গেছি, কিন্তু এই মিষ্টি ডাক, এই আদর মাখানো মমতা কোথাও পাইনি। শৈলেন ভরতকে একটা ধমক দিয়ে বলল, পাইপটা নিয়ে গিয়ে মেশিনটা চালু করে দিয়ে আয়। ধানের জমি শুকিয়ে আছে, বেরো। ভরত অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে গেল। যাবার সময় চিৎকার করে বলতে বলতে গেল, তোমার সেই আলু দিয়ে ছোলার ডাল রান্না করে রেখো বৌদি, ফিরে লুচি দিয়ে খাবো। হায় রে কপাল, কাদের ফেলে চলে গেছিলাম আমি। কি ভূত চেপেছিল আমার মাথায়। মানুষের যখন বিপথে যাওয়ার নেশা চাপে তখন তার সমস্ত চেতনায় লোপ পায়। হিতাহিত জ্ঞান অদৃশ্য হয়ে যায়। প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, স্মৃতি, বিস্মৃতি সবকিছু কর্পূরের মতো উবে যায়। শৈলেন আবার একই কথা জিজ্ঞেস করল, কখন এলে? আমি এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হেসে জিজ্ঞেস করলাম, কালকে অত রাত্রে ফোন করেছিলে কেন? দিনের বেলায় ফোন করতে পারতে। আমার কথা সত্যি তোমার মনে আছে? একটু থেমে মাথা নিচু করে আবার বললাম, এই নষ্ট মেয়েটাকে তুমি আবার ফোন করলে, আবার ডাকলে। তুমি এত ভালো কেন গো? শৈলেন সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনল। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। হাতের আঙুলগুলো 3-4 বার দেখল, মিটিমিটি হাসল। তারপর একেবারে অবাক করে দিয়ে বলল, আমি তো তোমায় ফোন করিনি সোনা পাখি। তোমার নম্বর তো আমার কাছে নেই। ডিভোর্সের সময় রেগে মেগে ডিলিট করে দিয়েছিলাম। কোথাও তোমার ভুল হচ্ছে। ভুল বলা আমার উচিত নয়। তুমি আবার রেগে যেতে পারো। অবশ্য রাগলে তোমার ঠোঁট দুটো ভারী সুন্দর দেখায়, চোখ দুটো রহস্যময় হয়ে ওঠে। ও আগেও এরকম কথা বলতো, বলেই চুপ করে ঘুরে দাঁড়িয়ে থাকতো।
আমি জানতাম ও চাইতো আমি গিয়ে ওকে জড়িয়ে ধরি। যতক্ষণ না ধরতাম ততক্ষণ নীরবে দাঁড়িয়েই থাকতো। খুব শিয়ানা ছিল। আমার মনে হচ্ছিল এক্ষুনি দৌড়ে গিয়ে আগের মতো ঝুলে থাকি, যতক্ষণ না ও আমার শাড়ি টেনে ধরে বলছে, পিঠে থার্মোমিটার দিয়ে দেখো আমার জ্বর এসে গেছে। কিন্তু এ কি শোনালো শৈলেন? ওনাকে ফোনই করেনি। আশ্চর্য, কাল ঘুমের ঘোরে আমি স্পষ্ট শুনলাম ওর গলা। ও আমায় ডাকলো। এত বড় ভুল! তাহলে আমার এত বড় ভুল! অবশ্য এরপরে আমি আর মোবাইল দেখিনি, চেক করে দেখিনি সত্যি সত্যি ও আমায় ফোন করেছিল কিনা। তাহলে রাতে কি স্বপ্ন? লজ্জায় আমি শৈলেনের মুখের দিকে তাকাতে পারছি না। ছি ছি, এত বড় ভুল হয়ে গেল আমার। শৈলেনের পা দেখে বুঝলাম ও আমার দিকে দুপা এগিয়ে এলো, তারপর দাঁড়িয়ে গেল। শেষে হো হো করে হেসে বলল, দেখলে মানুষের কত রকমের ভুল হয়। বলেই অনেকক্ষণ দম ধরে রইল। এবার আমার দিকে আরেক পা এগিয়ে এসে উদাস হয়ে বলল, এটা কিন্তু আমার জন্য সুখবর। কি বলো? তুমি যে আমায় ভালোবেসেছিলে, কোনো এক হঠাৎ সময় ভালোবেসেছিলে, সে ভালোবাসা জমেছিল হৃদয়ের এক কোণে অযত্নে। গতকাল রাত্রে সে তোমায় জানিয়েছে তুমি সত্যিকারের প্রেমিকা, তুমি ভালোবাসতে জানো। তোমার হৃদয় এখনো মরেনি, তাই তো ছুটে এসেছ। এ কথা শুনে কার না কাঁদতে ইচ্ছে করে, এ কথা শুনে কার না ছুটে গিয়ে বলতে ইচ্ছে করে আমি তোমার। অথচ এমন একটা মানুষ ফেলে পালিয়ে গিয়েছিলাম, এমন একটা সুন্দর মনের ঠিকানা ফেলে পালিয়েছিলাম, এমন একটা মন্দিরে পুজো না দিয়ে শুধু দর্শন করে ফিরে গেছিলাম। ও আবার বলল, শোনো পাখি, তুমি এখন যে যন্ত্রণা পাচ্ছ, লজ্জা পাচ্ছ, মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছো না, এটা হলো ইহজগতের শাস্তি, পাপের শাস্তি, ভুলের শাস্তি। তুমি যদি সত্যি সত্যি বুঝতে পারো তুমি ভুল করেছিলে, সেটা হবে তোমার শান্তি, মনের ভেতরের শান্তি। দীর্ঘক্ষণ কাদার পরে মনে যে ক্লান্তি আসে, সেই শান্তি। অনেকগুলো কথা একসঙ্গে এসে ভিড় করে অপেক্ষা করছিল মুখে। আমি ধীরে শান্তভাবে বললাম, আমি কি তোমার বুকে একটু মাথা রাখতে পারি? ও হাত না বাড়িয়ে বলল, হ্যাঁ পারো, কিন্তু তুমি নিজেই গভীরভাবে ভাবো সত্যি সত্যি বুকে মাথা রাখবে কিনা, রাখা উচিত কিনা, আর যদি রাখো তাহলে কতক্ষণের জন্য, কতদিনের জন্য। শৈলেনের কথা আমি বুঝতে পেরেছি। ও কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারে না, আত্মসম্মান কখনোই খোয়াবে না, কোনোদিন কোনো কারণে মিথ্যে বলবে না, 1 মিনিটের জন্য হলেও মন ভুলানো কথা বলবে না। ওর কথা আমি বুঝতে পেরেছি। চোখে আমার জল এসে গেছিল। অতি কষ্টে সংবরণ করে বললাম, আমি কি তোমার সামনে থেকে চলে যাব? তোমার কি আমাকে অসহ্য লাগছে? না না, অসহ্য লাগছে না। অসহ্য লাগবে কেন? শোনো, ভালোবাসা কাকে বলে জানো? ভালোবাসা হলো যাকে দেখলে আনন্দ হয়, যার কথা ভাবলে চোখে জল আসে, যার কথা মনে পড়লে ঠোঁট হাসিতে উদ্ভাসিত হয়, হৃদয় ব্যাকুল হয়, কষ্টটা লাঘব হয়, ফুলে ফুলে ভরে ওঠে অন্তর। তাকে দেখে চলে যেতে বলা যায় না। আমি থাকতে না পেরে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমায় এত ভালোবাসতে, আগে তো বলনি। কতক্ষণ এভাবে ছিলাম
জানি না। ধীরে ধীরে ও আমায় ছাড়িয়ে খাটের উপর বসিয়ে দিয়ে বলল, যে নারী পুরুষের ভালোবাসা ধরতে পারে না, বুঝতে পারে না, সে চঞ্চলা, তর্কপ্রিয়, অবুঝ। তুমি 2 বছর আমার কাছে ছিলে। তুমি আমায় দেখেছ, আমার অন্তরটা দেখনি। তুমি আরো কিছুদিন সময় নাও, মনকে প্রশ্ন করো, হৃদয়কে আগুনে পোড়াও। সত্যি, মন আমার চঞ্চলা, ঠোঁট তর্কপ্রিয়, হৃদয়ও অবুঝ। এখন কি বলবো বুঝতে না পেরে মাথা নিচু করে বসে রইলাম চুপ করে। শৈলেন আমার ভাবগতিক দেখে হাসল। তারপর অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, চলো তোমার স্টেশনে দিয়ে আসি। ঘুমের ঘোরে না বুঝে চলে এসেছ, তোমার এখনো স্থিরতা আসেনি। সঙ্গে প্রায় কিছুই আনিনি। মাথা নিচু করে বেরিয়ে এলাম ঘর থেকে। আমায় দেখে বারান্দার টিয়া পাখিটি আরেকবার নতুন করে ডেকে উঠল। এবার যেন বলল, যাচ্ছিস কেন? তোর তো পুনর্জন্ম হয়েছে, যাস না। স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়ানো, সিগন্যাল সবুজ। ফাঁকা সিট পেয়ে এক কোণে ব্যাগ কোলে তুলে বসলাম মন মরা হয়ে। আর চোখে শৈলেনের দিকে একবার জানালা দিয়ে তাকিয়ে দেখি ওর চোখে জল। হাত উঁচু করে কাছে ডেকে বললাম, আমি এসেছি শৈলেন, আমি এসেছি। আমায় তুমি আপন করে নাও, আমার হাতটা ধরো। এমন সময় আচমকাই ভো বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। ও আমার হাতটা ধরে অনেকটা দৌড়ে এলো। তারপর কি যেন বলল, ঠিক শুনতে পেলাম না হাওয়ায়। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি শৈলেন কি যেন বলছে আর দৌড়াচ্ছে, প্রাণপণ দৌড়াচ্ছে। শেষ হলো আজকের গল্প। এসেছি কলমে বাবুরাম মণ্ডল। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ, নাম বাবুরামের গান গল্পের পাতা।